আজকের টপিক হলো ম্যাক্স ওয়েবার। শুরু থেকে শুরু করা যাক, কি আছে। সাধারণত দেখছি 2019, 17, 15, 14, 13, 12, 11 মানে প্রতি বছরই ম্যাক্স ওয়েবার থেকে কোনো না কোনো প্রশ্ন আসে। এক্সেপ্ট খালি ওই 18-তে আসেনি, 16-তে আসেনি, কিন্তু মোটামুটি প্রতি বছরই এসেছে মিনিমাম 40 নম্বরের। কি প্রশ্ন আসে দেখা যাক। ডিফাইন ফলোইং ওয়েবার আইডিয়াল টাইপস। তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের জিজ্ঞাসা করেছে যে আইডিয়াল টাইপস জিনিসটা কি। ওকে, আচ্ছা, প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম জিজ্ঞাসা করেছে। তাহলে এটা দুটো টপিক হলো আমাদের। তারপর জিজ্ঞাসা করেছে আবার 17-তে প্রোটেস্ট্যান্ট এথিক আর ক্যাপিটালিজম। তাহলে সেই দুটো টপিকের মধ্যেই এখনো পর্যন্ত রয়েছি, আইডিয়াল টাইপ আর প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম। তারপর ডিসকাস ম্যাক্স ওয়েবারস ভিউ অন পাওয়ার, নতুন টপিক পেলাম পাওয়ার, 3 নম্বর পয়েন্ট। Analyze the three basic types of legitimate authority as distinguished by him. তাহলে নতুন পেলাম অথরিটি। ওকে, 4টে টপিক হয়ে গেল। অ্যানালাইজ হাউ ওয়েবার ডিফার্ড ফ্রম মার্কস ইন এক্সপ্লেনিং সোশ্যাল চেঞ্জ। আচ্ছা, এই সোশ্যাল চেঞ্জ মানেই হচ্ছে প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম। তাহলে জানা থাকলো, তাহলে এই একই পয়েন্ট হয়ে গেছে। ডিসকাস ওয়েবারস থিওরি অফ বিউরোক্রেসি, নতুন পেলাম 5টা হলো নতুন টপিক। ডিসকাস ম্যাক্স ওয়েবারস ভিউ অন পাওয়ার হয়ে গেছে, এসে গেছে। অ্যানালাইজ থ্রি বেসিক টাইপস হয়ে গেছে। ডিস্টিংগুইশ বিটুইন পাওয়ার এন্ড অথরিটি হয়ে গেছে, পাওয়ারও করেছে অথরিটি করেছে, এখানে জাস্ট ডিস্টিংগুইশ করতে বলেছে। অ্যানালাইজ ইন শর্ট দ্য নেচার এন্ড কনসিকুয়েন্সেস অফ বিউরোক্রেটিক অথরিটি হয়ে গেছে, বিউরোক্রেসি। তাহলে ম্যাক্স ওয়েবার থেকে আমরা গত 10 বছরে যে কয়েকটা টপিক পেলাম সেটা হলো 1 আইডিয়াল টাইপ, 2 প্রোটেস্ট্যান্ট এথিক এন্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম, 3 পাওয়ার, 4 অথরিটি, 5 হচ্ছে বিউরোক্রেসি। তাহলে আজকে আমরা এই প্রশ্ন ধরে ধরে এই টপিকগুলো বুঝে ফেলবো। যতগুলো থিওরিস্ট আছে তার মধ্যে ম্যাক্স ওয়েবার হচ্ছে সবচেয়ে মানে সোজা, মানে ওটা এতটাই সোজা যে হচ্ছে একটা থেকে শুরু করি, তার যদি একটা থিওরি থেকে আমরা শুরু করি তাহলে আমরা প্রত্যেকটা থিওরি শেষ করে দিতে পারবো। লিখতে থাকি, প্রথম দিয়ে কি আছে আমি একটু প্রথম দিয়ে লেখার চেষ্টা করছি। তো আমরা পেয়েছিলাম হচ্ছে পাওয়ার, অথরিটি পেলাম। আচ্ছা, তারপর আমরা পেলাম হচ্ছে বিউরোক্রেসি, আর পেলাম কি প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম, আর আইডিয়াল টাইপ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ম্যাক্স ওয়েবারের সমস্ত থিওরি। আমরা এই লাইন বরাবর পাওয়ার, অথরিটি, বিউরোক্রেসি শেষ করব, তার মাঝে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে অ্যাকশন। তাই অ্যাকশনটা আমরা কভার করে দেবো এর মধ্যেই, যদিও অ্যাকশনটা ম্যাক্স ওয়েবারের অ্যাকশন আগে কখনো আসেনি, কিন্তু এটাই অথরিটির মধ্যেই পড়ছে বা অথরিটির সাথেই পড়ছে, বা এই পাওয়ার, অথরিটি, বিউরোক্রেসি যে রিলেশন তার মধ্যেই অ্যাকশন পড়ছে, তাই আমরা এক্সট্রা অ্যাকশনটা শেষ করব। আর তারপর আমরা এই চেঞ্জ, যেটাকে আমি বলেছিলাম হচ্ছে যে এটা সোশ্যাল চেঞ্জও বটে, যে ম্যাক্স ওয়েবারস থিওরি অফ সোশ্যাল চেঞ্জ, আর তারপর হচ্ছে আইডিয়াল টাইপ। শুরু করা যাক, পাওয়ারটা থেকে শুরু করি। পাওয়ার বলতে কি বোঝো? পাওয়ার বলতে এরকম যেরকম মানে যে কোনো ক্ষমতা যা একটা মানুষ আরেকটা মানুষের উপর আরোপ করে। আমরা সাধারণত পাওয়ার বলতে আমরা সাধারণত পলিটিক্যাল অ্যাসপেক্টেই বুঝি, কিন্তু অ্যাকর্ডিং টু ম্যাক্স ওয়েবার পাওয়ারটা শুধুমাত্র পলিটিক্যাল অর ইকোনমিক ফিল্ডেই সীমাবদ্ধ থাকে না, এটা যে কোনো ফিল্ডে থাকতে পারে। এটা মার্কেটে থাকতে পারে, এটা সোসাইটিতে থাকতে পারে, এটা ঘরে থাকতে পারে, এটা ফ্যামিলিতে থাকতে পারে। তাহলে যে কোনো জায়গায় এই পাওয়ার জিনিসটা থাকতেই পারে। তাহলে এটা মানে দাঁড়াচ্ছে যেটা, যে যে কোনো রকমের ক্ষমতা যেটা একটা মানুষ আরেকটা মানুষের উপর আরোপ করছে, একটা মানুষ আরেকটা মানুষের উপর আরোপ করছে, বা একটা গ্রুপ একটা মানুষের উপর আরোপ করছে, বা একটা মানুষ পুরো গ্রুপের উপর আরোপ করছে, বা একটা গ্রুপ একটা মানুষের উপর আরোপ করছে। মানে যে কোনো কিছু, হয়তো ইন্ডিভিজুয়াল আরোপ করছে গ্রুপের উপরে, হয়তো ইন্ডিভিজুয়াল আরোপ করছে ইন্ডিভিজুয়ালের উপরে, আবার হয়তো একটা গ্রুপ আরোপ করছে গ্রুপের উপরে, অথবা একটা গ্রুপ আরোপ করছে ইন্ডিভিজুয়ালের উপরে। তাহলে এরকম যে কোনো কিছু ক্ষমতার বহিঃপ্রকাশ, সেটাকে আমরা পাওয়ার বলে বুঝে থাকি। কিন্তু এর কতগুলো শর্ত আছে, শর্তগুলো কি? বলছে যে একজন থাকবে যে পাওয়ারটা অন্যের ওপর বহিঃপ্রকাশ ঘটাবে।
একজন থাকবে যে এই পাওয়ারটা অ্যাকসেপ্ট করবে, সে যে পাওয়ারটা বহিঃপ্রকাশ দেখাচ্ছে, বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, সেই বিষয়টা কতগুলো সিম্বলের দ্বারা বা কতগুলো মাধ্যমের দ্বারা বোঝা যাবে। যেমন একজন মানুষ হয়তো নিজের পাওয়ার ক্ষমতা জাহির করার জন্য দান করে, একজন মানুষ হচ্ছে নিজের ক্ষমতা জাহির করার জন্য অন্যদের উপর অন্যকে অপ্রেস করে। তাহলে এরকম কতগুলো জিনিস যার মাধ্যমে বোঝা যাবে যে এ পাওয়ার আরোপ করছে, এরকম কতগুলো জিনিস থাকতে হবে যার মাধ্যমে বোঝা যাবে যে যেই পাওয়ার গুলো একটা ইন্ডিভিজুয়ালের উপর আরোপ করা হচ্ছে, ইন্ডিভিজুয়াল সেটা মেনে নিচ্ছে। তার মানে অত্যাচার সহ্য করেও মাথা নত করা, একজন পাওয়ারফুল মানুষ যেটা বলছে সেটা মেনে নেওয়া। লাস্ট শর্ত, এরকম চলতে চলতে যে অপ্রেসড বা যার উপর পাওয়ারটা আরোপ করা হচ্ছে সে ইন্টারনালাইজ করে ফেলবে, মানে আত্মস্থকরণ। তাহলে কি বললাম, কোন একটা মানুষ বা গ্রুপ থাকবে, ইন্ডিভিজুয়াল অর গ্রুপ, যে কিনা পাওয়ারটা আরোপ করবে। কার উপর আরোপ করছে, সেটাও ইন্ডিভিজুয়াল বা গ্রুপ হতে পারে। এই দুটো আগে থাকতে হবে, মানে শর্ত, পাঁচটাই শর্ত। তৃতীয় শর্ত, এ যে পাওয়ার আরোপ করবে সেটা কতগুলো মাধ্যমের দ্বারা বোঝা যাবে। যে এগুলোকে আমরা বলি সাধারণত যে সিম্বল, যে এই মাধ্যমগুলোর মাধ্যমে বোঝা যায় যে কোনো মানুষ পাওয়ারফুল কি পাওয়ারফুল না। সে দান করবে, অপ্রেস করবে, নিজের ইচ্ছা মতো চলবে, নিজের ইচ্ছা মতো চালাবে সমস্ত কিছুকে। চতুর্থ হচ্ছে এই পাওয়ারফুল মানুষটা সমস্ত কিছু এই ইন্ডিভিজুয়াল বা গ্রুপ মেনে নেবে। আর পঞ্চম, এই যে গ্রুপটা মেনে নিচ্ছে, কি মেনে নিচ্ছে, এই পাওয়ার গুলো সেটা নিজেদের মধ্যে এমন আত্মস্থ করে ফেলবে যে দীর্ঘদিন পর্যন্ত এই পাওয়ারফুল মানুষটা পাওয়ারে থাকবে এবং এরা সেই বিষয়টা মেনে চলবে। এবার উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরি তার মানে ফার্স্ট কন্ডিশনটাকে বোঝাচ্ছে হিটলার, যে হিটলারের উদাহরণ দিই। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে তার যে অনুগামীরা ছিল। তৃতীয় কন্ডিশনটা হচ্ছে হিটলার যা যা নিয়ম আরোপ করবে সবাইকে তা মানতে হবে, হিটলার যা যা নিয়ম আরোপ করছে। আর চতুর্থটা হচ্ছে সবাই তা মেনে নিচ্ছে। আর পঞ্চমটা হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত তারা মেনে নিয়ে ঠিক হিটলারের মতো আদর্শ পূর্ণ হয়ে উঠলো। হিটলারের মতো আদর্শপূর্ণ মানে হিটলার যে যে আদর্শ বিশ্বাস করতো সেই আদর্শগুলি তারা মেনে চলতে থাকলো এবং তাদের মধ্যে বিষয়টাকে আত্মস্থ করে ফেললো। তাহলে এইগুলো ছিল হচ্ছে পাওয়ারের বিভিন্ন ধরন। পাওয়ারে এর থেকে বেশি আর কিছুই নেই, যে আরো দুটো বিষয় থাকে কিন্তু এই কন্ডিশনগুলো থেকে আলাদা। কি বিষয়? পাওয়ার দুই ধরনের হয়। এক, আমি জোর জবরদস্তি কোন রকম নিয়ম নীতি ছাড়া, ঠিক আছে, পাওয়ার আরোপ করছি। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আমি লেজিটিমেট ওয়েতে পাওয়ার আরোপ করছি। এইটা কোনটা? একটা মার্কেট আছে, সেই মার্কেটে কোনো একজন কালোবাজারি উপায়ে চিনি বিক্রি করছে জোর জবরদস্তি, তাহলে সে মনোপলি করে রেখেছে, তাকে এই লেজিটিমেসি কেউ দেয়নি, সে নিজের ইচ্ছা মতো এই মার্কেটে চিনির কালোবাজারি করছে জোর জবরদস্তি। এটা একটা পাওয়ার। আরেকটা পাওয়ার কি? লেজিটিমেট পাওয়ার, যে পাওয়ারের সাথে একটা লেজিটিমেসি যোগ হয়ে যাবে। যে যেই পাওয়ারের সাথে লেজিটিমেসি আছে সেই পাওয়ারটাকে বলি আমরা অথরিটি। তাহলে একটা বৈধতা, এটার মানে হলো বৈধতা। তাহলে একটা বৈধতা মানে ক্ষমতা তো তার আছেই, তার সাথে যখন সে একটা বৈধতা পেয়ে যাবে, যে বৈধতার ফলে সে জোরজবস্তি পাওয়ার গুলো আরোপ করছে না, সে একটা বৈধতা পেয়েছে সেই পাওয়ারটা আরোপ করার। এই দ্বিতীয় ধরনের যে পাওয়ার সেটাকে আমরা বলবো অথরিটি বা কর্তৃত্ব। কোথা থেকে এসেছে এই অথরিটি কথাটা? ম্যাক্স ওয়েবার তো অথরিটি কথাটা বলেনি,
তিনি যে টার্মটা ব্যবহার করেছিলেন সেটা ছিল হচ্ছে হার্শচ্যাফট। হার্শচ্যাফট মানে কি? এই হার্শ মানে হচ্ছে মালিক, মাস্টার। তাহলে তার বলা সমস্ত কথা মেনে চলতে হবে, চোখ কান নাক বন্ধ করে। দ্যাট ইজ নোন অ্যাজ হার্শচ্যাফট। সেটাকেই এবার যখন ইংলিশে অনুবাদ করা হলো, সেটাকে কেউ বলল হচ্ছে ডমিনেশন, কেউ বলল হচ্ছে অথরিটি। আমরা সাধারণত অথরিটি টার্মটাকেই বেশি ধরি, কিন্তু আমরা লেজিটিমেট অথরিটি মানে অথরিটির সাথে লেজিটিমেট কথাটাকে ব্যবহার করি। তাহলে এইভাবে আমরা পাওয়ার থেকে অথরিটিতে ঢুকে পড়লাম। এইবার আমরা একটু বোঝার চেষ্টা করবো যে অ্যাকশনের গুরুত্ব কি। অ্যাকশন, কয় ধরনের অ্যাকশন হয়? অ্যাকশন কাকে বলে? অ্যাকশন মানে হচ্ছে ক্রিয়া, আমরা যে ক্রিয়া করি তাকে বলে অ্যাকশন। আচ্ছা, ক্রিয়া করলে তাকে অ্যাকশন বলে। তাহলে তো আমাদের 4 ধরনের অ্যাকশন হতে পারে। একটা অ্যাকশনের পেছনে কারণ থাকে আমাদের গোল, যে গোলটাকে আমাকে অ্যাচিভ করতে হবে। একটা অ্যাকশনের পেছনে থাকে আমাদের ভ্যালু, যে সেই ভ্যালুর জন্য আমরা নির্দিষ্ট অ্যাকশনটা করি। আরেকটা থাকে আমাদের হচ্ছে অ্যাফেকশন, যে কোনো একটা অ্যাফেকশনের কারণে আমরা সেই অ্যাকশনটা করি। আর লাস্ট হচ্ছে ট্র্যাডিশনাল, দীর্ঘদিন ধরে করে আসছি সেই কারণে আমরা সেই অ্যাকশনটা করি। এটার নাম হচ্ছে জোইক রেশনাল, জোইক রেশনাল অ্যাকশন। এটা হচ্ছে ওয়েট রেশনাল অ্যাকশন। নাম দুটো আলাদা আলাদা জাস্ট। তাহলে বুঝলাম যে অ্যাকশন 4 ধরনের হয়। তার মানে আমরা মানুষরা যখন কোনো নির্দিষ্ট অ্যাকশন গোলকে সামনে রেখে করি, আমাকে পরীক্ষায় পাশ করতে হবে, আমাকে এই ব্রিজটা বানাতে হবে, নির্দিষ্ট কোনো গোলকে সামনে রেখে আমরা যখন একটা অ্যাকশন করি সেটাকে বলবো আমরা গোল স্পেসিফিক অ্যাকশন আর জোইক রেশনাল অ্যাকশন। কোনো নির্দিষ্ট ভ্যালুকে সামনে রেখে যখন আমরা অ্যাকশন করি, যে না এটা করা উচিত, ওটা করা উচিত না, এই উচিত অনুচিত মূল্যবোধকে মাথায় রেখে আমরা যখন কোনো অ্যাকশন করি সেটাকে বলে ওয়েট রেশনাল অ্যাকশন। ওকে। থার্ড হচ্ছে অ্যাফেকশনাল অ্যাকশন, মানে কোনো একটা অ্যাকশনের পেছনে যখন কোনো ইমোশন বা অ্যাফেকশন থাকে। কিরকম বিষয়টা? যে রামকে এত রাগানো হলো যে সে রেগে গিয়ে একজনকে খুন করে দিল, ঠিক আছে? তাহলে এই যে ইমোশনের সাথে যে যুক্ত বিষয়টা, যে তার মানে কাউকে আমরা আমাদের ইমোশনের বশবর্তী হয়ে বা অ্যাফেকশনের বশবর্তী হয়ে যে অ্যাকশনটা করি তাকে বলছি অ্যাফেকশনাল অ্যাকশন। আর লাস্ট হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাকশন, যে বহুদিন ধরে করে আসছি, কেন করছি তাও জানি না, কিন্তু করতে হয়, করা নিয়ম, সেই কারণে আমরা করব, দ্যাট ইজ ট্র্যাডিশনাল অ্যাকশন। যেমন হচ্ছে হিন্দু সংস্কৃতিতে প্রণাম, যে আমরা প্রণাম করি, কেন করি জানি না। তাহলে 4 ধরনের অ্যাকশন আমরা পারফর্ম করে থাকি। এইটা ছিল হচ্ছে ম্যাক্স ওয়েবারের পাওয়ার। পাওয়ার থেকে আমরা অথরিটিতে এলাম। কিভাবে এলাম? যে লেজিটিমেসির সাথে যখন পাওয়ার যুক্ত হয় তখন অথরিটি হয়। অথরিটিটাকে বোঝার আগে আমরা অ্যাকশনটাকে বুঝে নিলাম, যে এইভাবে এই ধরনের অ্যাকশন গুলো হয়, মানুষ এই অ্যাকশন গুলোই করে। এবার এটার সাথে অথরিটি কিভাবে যুক্ত এবার আমরা বুঝতে পারবো। অথরিটিতে আসি। কয় ধরনের অথরিটি হয়? 3 ধরনের। এক, ট্র্যাডিশনাল। 2, ক্যারিজম্যাটিক। 3, রেশনাল লিগ্যাল অথরিটি। ঠিক আছে? ট্র্যাডিশনাল অথরিটি মানে কি? আমরা কোনো একটা অথরিটিকে বহুদিন ধরে মেনে আসছি, সেই কারণে আমরা সেই অথরিটিটাকে মানব। অথরিটি মানে কি? আমরা জানি পাওয়ার প্লাস লেজিটিমেসি। তার মানে যে রাজরাজাটা থাকতো, রাজার ছেলে রাজা, তার ছেলে রাজা, তার ছেলে রাজা, তার ছেলে রাজা, তাহলে কোন যে রাজরাজারা থাকতো তাদের আমরা পুরো বংশানুক্রমে সবাইকে আমরা যে মেনে আসছিলাম, যে আমরা তাদের মানছি এবং মানবো, তার কারণ রাজা তারা। এই ধরনের অথরিটি
যে তারা আমাকে যা বলবে আমি তাই শুনবো, আমরা সেগুলো মানতে বাধ্য, এই ধরনের অথরিটিকে বলে ট্র্যাডিশনাল অথরিটি, যা দেখা যেত সেই সময়। এখনো দেখা যায় না তা না, আমরা নির্দিষ্ট যদি দলের নাম করি তাহলে হচ্ছে কংগ্রেস, যে তাদের সাধারণত যে ক্ষমতার নামে, সেই ক্ষমতাটা বংশধরে নামে। কিরকম? এই যে নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সেই অনুযায়ী অথরিটি গুলো চলে, যে সাধারণত তারাই প্রেসিডেন্ট, তারাই হত্যাকর্তা, তারাই বিধাতা। এটা ছিল হচ্ছে তাদের ট্র্যাডিশনাল অথরিটি। নেক্সট, ক্যারিজমাটিক অথরিটি। ক্যারিশমা বলতে বোঝায় যে মনোমুগ্ধকর, মানে মনমোহনকারী, মনোমোহিত করে দেয় এমন, যে তার মধ্যে এমন একটা ক্যারিশমা থাকবে যে সবাই তার জন্য পাগল হয়ে যাবে। এর উদাহরণ হিসাবে আমরা অনেকের নামই বলতে পারি। আমরা যেমন এর উদাহরণ হিসাবে হিটলারের নামও বলতে পারি, গান্ধীর নামও বলতে পারি, আমরা আবার মোদির নামও বলতে পারি, কোনো অসুবিধা নেই। তার কারণ হচ্ছে যে এরা কোনো ট্র্যাডিশনাল অথরিটির হাত ধরে আসে না, কিন্তু এদের মধ্যে এমন একটা ক্যারিজমা থাকে, যে ক্যারিজমার জন্য মানুষ তাদের জন্য পাগল হয়ে যায়, এবং তাদের অথরিটিটা বৈধ বলে মনে করি, এবং তারা যা বলে আমরা সেটাকেই চোখ কান নাক বন্ধ করে মেনে নিই। ফর এক্সাম্পল, গান্ধী হচ্ছে লবণ অভিযানে গেলেন, ঠিক আছে, ডান্ডি অভিযানে গেলেন, যখন বেরিয়েছিলেন তখন হাতে গোনা মানুষ ছিল, কিন্তু যখন তিনি পৌঁছলেন তখন অনেক মানুষ পৌঁছে গেল। তাহলে সেই বুড়ো লোকটা, যে কিনা লাঠি নিয়ে হাঁটে, গায়ে হচ্ছে একটা পাতলা সুতির বস্ত্র, তার মধ্যে এমন কি ক্যারিশমা আছে যে আমরা তাহলে তার পেছনে সবাই চলে গেলাম। এক্স্যাক্টলি, তার মানে তার কোনো মানুষের ক্যারিশমাটা থাকে হচ্ছে ইন্টারনাল, যে তার মানে সেটা বাইরের পোশাক আশাকের সাথে তার কোনো সম্পর্কই নেই। তাহলে তার মধ্যে এমন একটা মনমোহনকারী ক্ষমতা থাকবে যে মানুষ তার জন্য বা তার কথায় মানে পাগল হয়ে যাবে, এবং তার অথরিটিটা মেনে নেবে। এইটা ছিল হচ্ছে ক্যারিজম্যাটিক অথরিটি। লাস্ট, রেশনাল লিগ্যাল অথরিটি। আমরা কোনো অথরিটি মানি তখন যখন সেই অথরিটির পেছনে একটা রেশনালিটি থাকে, এক্সেপ্ট মানে ট্র্যাডিশনাল অথরিটি এবং ক্যারিজমাটিক অথরিটিকে বাদ দিলে পরে আরেকটা যে আমরা অথরিটি মানি, সেই অথরিটির পেছনে রেশনালিটি থাকে, আর সেই অথরিটির পেছনে লিগালিটি থাকে। তাহলে একদিকে তো আমরা বললাম যে অথরিটি মানেই হচ্ছে লিগাল প্লাস পাওয়ার, যে লিগাল লেজিটিমেসি প্লাস পাওয়ার, তাহলে এটা হচ্ছে লেজিটিমেসি প্লাস পাওয়ার ইকুয়াল টু অথরিটি। আর এদিকে হচ্ছে রেশনাল রেশনালিটি প্লাস লিগালিটি ইকুয়াল টু রেশনাল লিগাল অথরিটি। ঠিক আছে? তাহলে কোনো একটা নিয়ম আমরা কেন মানি, সেটা যৌক্তিক তাই, সেটা লিগাল তাই। ফর এক্সাম্পল, একটা হাজবেন্ড, একটা ওয়াইফ, ঠিক আছে, একটা হাজবেন্ড একটা ওয়াইফ, সেই হাজবেন্ড তার ওয়াইফের উপর নির্যাতন করে, অপারেশন, ঠিক আছে, যে ডোমেস্টিক ভায়োলেন্স বলতে পারি, ঠিক আছে, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার সেই ওয়াইফ। পুলিশ আসবে, হাজবেন্ডকে ধরবে, ধরে নিয়ে চলে যাবে। বউটা যদি কেস করে, পুলিশ আসবে, বউটা এই হাজবেন্ডটাকে ধরবে, ধরে নিয়ে চলে যাবে। তার কারণ হাজবেন্ডটা বলতে পারবে না যে এটা আমার বউ, আমি বিবাহ করে এনেছি, আমি একে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার করি কি অপ্রেস করি তাতে কার কি যায় আসে। তার কারণ হচ্ছে সে বলতে পারবে না, হাজবেন্ড এটা বলতে পারবে না, তার কারণ হচ্ছে যে রাষ্ট্রে একটা লিগ্যাল ক্ষমতা আছে, সেটা আছে স্টেটের কাছে, যে তুমি যদি কোনো ইররেশনাল কাজ করো, যেমন এই যে মারধর করছো, তাহলে আমি তোমাকে আমার লিগ্যাল ক্ষমতা দিয়ে ধরে নিয়ে চলে যাব, সাজা দেবো, এবং তাতে তুমি কিচ্ছু করতে পারবে না। আরেকটা এক্সাম্পল হতে পারে, তুমি হেলমেট না পরে রাস্তায় বেরিয়েছো, পুলিশ তোমাকে ধরবে, বলবে যে লাইসেন্স দেখাও, হ্যানা দেখাও, তেনা দেখাও। তারপর তুমি সব দেখালে কিন্তু তুমি মাথায় হেলমেট পরোনি বলে তোমাকে ফাইন করবে। এবার তুমি বলতেই পারো যে আমার মাথা আমার মাথা ফাটবে, তাতে তোমার কি, আমার মাথা ফাটতেই পারে। বিষয়টা হচ্ছে এটাই, যে এটা আমরা বলি না বা বলার আমাদের ক্ষমতা নেই। তার কারণ হচ্ছে যে
রাষ্ট্র, রাষ্ট্রের নিয়ম, সেই রাষ্ট্রের নিয়মে যৌক্তিকতা আছে, সেই যৌক্তিকতার কারণে আমাদের সেই নিয়মগুলো মানতে হবে। আমি আমার যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমার যে প্রাণটা, সেই প্রাণটা শুধু আমার না, তার জন্য তার দেখভাল করার দায়িত্ব রাষ্ট্রের, এবং সেই কারণে আমরা মেনে নিয়েছি যে আমরা পকেট থেকে টাকা বার করে তাকে দিই, যে আমার প্রাণ বাঁচানোর জন্য আমাকেই টাকা দিতে হচ্ছে, কারণ আমি নির্দিষ্ট একটা নিয়ম মানিনি। এই যে আমরা মেনে নিচ্ছি, প্রশ্নটা হচ্ছে এই যে আমরা মেনে নিচ্ছি, তার কারণ এই মেনে নেওয়ার পেছনে একটা রেশনালিটি আছে, যে হেলমেট না পরলে অ্যাক্সিডেন্ট হবে। এর পেছনে একটা লিগালিটি আছে, যে আমি মেনে নিতেই হবে, নইলে আমার অন্যরকম কোনো সাজা হবে। তাহলে এই তিন ধরনের অথরিটি দেখা যায় সমাজে, এক ট্র্যাডিশনাল, এক ক্যারিজমেটিক, এক রেশনাল লিগাল। এখন কোন দেখা যায়? এখন না কতগুলো কথা যোগ করে রাখি। প্রথম কথা হচ্ছে, ক্যারিজমেটিক অথরিটি যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে সেটা ট্র্যাডিশনাল হয়ে যায়। ফর এক্সাম্পল, যদি মোদির কোনো ছেলে বা মেয়ে থাকতো, তাহলে চোখ বন্ধ করে তার পরের যে জেনারেশন, তারাই ক্ষমতায় থাকতো। তাহলে চোখ বন্ধ করে তার যে পরের জেনারেশন, সেও ক্ষমতায় থাকতো। আমরা দেখেছি কংগ্রেসের উদাহরণ। তাহলে ক্যারিজম্যাটিক অথরিটি মানে মোদি একজন, তিনি নিজের ক্যারিজমা দেখিয়ে সবাইকে মোহিত করলেন, সেটা ছিল ক্যারিজম্যাটিক অথরিটি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন তার পরের জেনারেশনের যদি তার পরের জেনারেশন হয়তো কোন রকম ক্যারিজমা নেই, ঠিক আছে, পাপ্পু বলছি, হ্যানা বলছি, তারা বলছি, এইসব নামে ডাকছি আমরা, যে কোনো ক্যারিজমা খুঁজেই পাচ্ছি না, জোর জবরদস্তি আমরা ক্যারিজমা খুঁজছি, তাও তার অথরিটি আমরা মানছি, সেই দলটা তার অথরিটি মানছে। তাহলে ক্যারিজম্যাটিক অথরিটি যদি দীর্ঘদিন চলতে থাকে, তাহলে পরবর্তী যে বংশগুলো, তাদের মধ্যে যদি কোন রকম ক্যারিজমা নাও থাকে, তবু সেটা ট্র্যাডিশনালে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে একটা নেগেটিভ দিক। এখন আমরা কোন অথরিটি মানি? এখন আমরা মিক্সড অথরিটি মানি, মানে আমরা মনে করি যে আমরা রেশনাল লিগালে আছি, কিন্তু আসলে তা না। দেখা যায় যে আমরা যে অথরিটি মানছি, আইদার হি অর শি ইজ ফ্রম ট্র্যাডিশনাল অথরিটি অর হি অর শি ইজ ফ্রম ক্যারিজম্যাটিক অথরিটি। সম্পূর্ণরূপে রেশনাল লিগাল ওয়ে ফলো করে কোন একজন অথরিটি হয়ে উঠলো, এটা সাধারণত দেখা যায় না। মানে আমরা সাধারণত অ্যাকর্ডিং টু আলথুজার আমরা হচ্ছে অপ্রেসড হতে ভালোবাসি। তো সেই কারণে আমরা চাই আমাদেরকে অপ্রেস করুক। কে অপ্রেস করুক? যে ট্র্যাডিশনাল ওয়েতে অপ্রেস করছে সে অপ্রেস করুক, আর নইলে যে ক্যারিজমেটিক ওয়েতে অপ্রেস করছে সে অপ্রেস করুক। মাইন্ডেড ম্যাক্স ওয়েবার অপারেশনের কথা বলেনি, আমি এটা আলথুজারের কথা বললাম। থার্ড, আচ্ছা, ন্যাশনাল লিগ্যাল অথরিটি। তাহলে আমরা পাওয়ার পড়লাম, অ্যাকশন পড়লাম, অথরিটি পড়লাম, এবার বিউরোক্রেসি। কিভাবে বিউরোক্রেসিতে ঢুকবো? এই যে লাস্ট অপশনটা নিয়ে আলোচনা করলাম, রেশনাল লিগ্যাল অথরিটি, দ্যাট ইজ মানে এটার রিফ্লেকশন হচ্ছে BEREAUCRACY, বিউরোক্রেসি বা আমলা তন্ত্র। কি জিনিস খায় না মাথায় দেয়, মাথায় দেওয়ার আমলা না, ওইসব কিছু না। আমলাতন্ত্র হচ্ছে কতগুলো নিয়মের বেড়াজাল, কতগুলো নিয়ম, যেই নিয়মগুলো ভীষণ ভাবে চাই এই পুরো সিস্টেমটাকে বজায় রাখার জন্য। আমলা থাকলে কি সুবিধা হয়, কি অসুবিধা হয়? বলছে যে যেখানে যে স্টেটে আমলাতন্ত্র থাকে, সেই স্টেটের নিয়মগুলো পালন হওয়া বা পালন করা, ফর এক্সাম্পল কোন একটা স্কুলে যদি নিয়ম না থাকতো, তাহলে সবাই নিজের নিজের মতো অ্যাক্ট করতো। কিন্তু যদি আমরা সেই স্কুলের নিয়মগুলো মেনে চলি, যে দেরিতে আসছে পানিশ করছি, যার নখ বড় তাকে দাঁড় করিয়ে নখ কাটানো হচ্ছে, যে চুল বেঁধে আসেনি তাকেও পানিশমেন্ট, তাহলে বলছে যে স্কুলের যে লক্ষ্যগুলো, উদ্দেশ্যগুলো, সেগুলো খুব সুন্দরভাবে পূরণ হয়। স্কুলের লক্ষ্য কি? যে নিয়মানুবর্তিতা। স্কুলের লক্ষ্য কি? যে তোমাকে তোমার মধ্যে পাংচুয়ালিটি আনবে। স্কুলের নিয়ম হচ্ছে যে তোমাকে একটা উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তুলবে।
তাহলে তাই যদি হয় তাহলে আমাকে প্রথম দিয়েই যদি যা যা ডেভিয়েন্ট কাজ তা যদি আটকে আমাকে বুঝিয়ে দেওয়া হয় দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড, যে এটা অ্যাকসেপ্ট করা হবে না, তাহলে কোথাও না কোথাও আমরা শিখবো বুঝবো সেই কাজগুলো আর করবো না, যার ফলে একটা সুনাগরিক হিসাবে আমি ভালো করে গড়ে তুলতে পারবো। তার মানে লক্ষ্য। তাহলে আমলাতন্ত্র গড়ে ওঠে এই একটা স্পেসিফিক যে এম, রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্র, সেই সিস্টেমের, সেই সিস্টেমটা যাতে সুন্দরভাবে চলে সেই লক্ষ্যেই বিউরোক্রেসি গড়ে ওঠে। বলা হয় যে বিউরোক্রেসি যেখানে আছে সেই বিউরোক্রেসি যদি সুন্দর করে মানা হয় তাহলে সিস্টেমটা খুব সুন্দরভাবে কাজ করবে, সেই কারণে বিউরোক্রেসি। এবার নিয়মগুলো একটু দেখে নিই আমরা। বিউরোক্রেসি, এখানে হচ্ছে আমরা কতগুলো কি লেখা রয়েছে, বিউরোক্রেসি ইজ দ্য মেশিনারি which implements rational legal authority, আগেই বলে দিয়েছি। Max Weber studied bureaucracy in detail and constructed an ideal type কি আমরা আসছি পরে, which contained the most prominent characteristics of bureaucracy. Okay, major features of bureaucracy, features এ আসে, কারণ bureaucracy পুরোপুরি ফিচার্স এর উপরই তৈরি, সেই কারণেই এই পাওয়ার পয়েন্টটা ওপেন করলাম। এক, in order that the bureaucracy may function adequately, it relies on the following rules and regulations. Okay, the activities which comprise bureaucracy are distributed among the officials in the form of official duties. Okay, এখানে যেখানে যেগুলো লেখা রয়েছে সেগুলো আমরা একটু নিজেদের মতো করে সাজিয়ে নিই। বলছে যে বিউরোক্রেসিটা হচ্ছে একটা পিরামিডের মতো, যে পিরামিডের ওপরে থাকে সবচেয়ে ক্ষমতাবান মানুষগুলো, যত নিচের দিকে আসবো তত কম ক্ষমতা সম্পন্ন মানুষ। এই নিচের যে কম ক্ষমতা সম্পন্ন মানুষ তার ঠিক ওপরের বেশি ক্ষমতা সম্পন্ন মানুষগুলোকে জবাবদিহি করতে বাধ্য, এর কাছে বাধ্য, এর কাছে বাধ্য। তাহলে এগুলো হচ্ছে তাদের পজিশন। এই পজিশন গুলো তারা কিভাবে অর্জন করে? এই পজিশন অর্জন করে কোনো ট্র্যাডিশনাল ওয়েতে না, কোনো ক্যারিজমা দেখিয়ে না, তারা অর্জন করে বিভিন্ন এক্সাম দিয়ে, এক্সাম, ইন্টারভিউ, এইসব দিয়ে অর্জন করে। এইগুলো দেয়, এগুলো ক্র্যাক করে, তারপর তারা আসে এই আমলা হিসাবে এই সিস্টেমে, সেই সিস্টেমটাকে সামলাতে। সে কোনো একটা নির্দিষ্ট পোস্টে আসে, সেই পোস্টে আসার পর ধরো দেখা গেল যে কোনো একজন পরীক্ষা দিয়ে এই পোস্টে এলো, এই পোস্টে আসার পর তার প্রোগ্রেস বা প্রমোশন হবে কি করে? চেটে চেটে না, আমরা কেউ সোহম নই, আমলাতন্ত্রটাও সোহমের নিয়মে চলে না। আমলাতন্ত্র যেভাবে চলে সেটা হলো তোমার এক্সপিরিয়েন্স আর দক্ষতা, এফিসিয়েন্সি এন্ড এক্সপিরিয়েন্স, এই দুটোর উপর ভিত্তি করে তোমার প্রমোশন হবে। এফিসিয়েন্সি আর দক্ষতার উপর, এফিসিয়েন্সি আর এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে তোমার মাইনে বাড়বে। চেনা চেনা লাগছে কিনা বলবে, হ্যাঁ, যে এই কাঠামোটা চেনা চেনা লাগছে কিনা। আর কি জিনিস বলছে যে তোমার প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফ আলাদা। তুমি প্রাইভেট জীবনের গল্প, মানে প্রাইভেট বলতে আমি বলছি অফিসিয়াল, তোমার যে অফিসিয়াল লাইফের গল্প পাবলিকে এসে গল্প করতে পারবে না, আবার পাবলিকেরটা অফিসে এসে গল্প করতে পারবে না। বা তোমার যে ফ্যামিলি লাইফ আর তোমার যে অফিস লাইফ সেটা আলাদা। তুমি ফ্যামিলির কাউকে অফিসে বিশেষ সুবিধা দিতে পারবে না, আবার অফিসের কাউকে ফ্যামিলিতে বিশেষ সুযোগ সুবিধা দিতে পারবে না। তার মানে কোনোটা তুমি কোনোটার সাথে মেশাতে পারবে না, সোজা কথা। আর সবার জন্য নিয়ম এক, সবার জন্য নিয়ম এক। তুমি যত বড় অফিসিয়ালি হও না কেন, যে এই র্যাঙ্কে আছো, তোমার জন্য রুল আলাদা হতে পারে না। তোমাকে যদি লাইনে দাঁড়াতে হয় সবাইকে লাইনে দাঁড়াতে হবে, সেটা যে কারণেই হোক না কেন। এই রুলস কেউ ভাঙতে পারবে না, জাস্ট বিকজ দে আর রিটেন রুলস, লেখা রয়েছে। সেই লিখিত নিয়মকে তুমি তোমার ইচ্ছা মতো ফ্লেক্সিবিলিটি দিতে পারবে না। নিজের ইচ্ছা মতো বাকিয়ে দিলে, ঘুরিয়ে দিলে চলবে না।
কোন রকম কোনো কাজ কাউকে পাইয়ে দেওয়ার জন্য তুমি তার থেকে কোন রকম টাকা পয়সা নিতে পারবে না, ইটিসি ইটিসি। নিয়মগুলো চেনা লাগছে, দেখা যাক আরো চিনতে পারি কিনা। The activities which comprise bureaucracy are distributed among the officials in the form of official duty. ওই যে পিরামিডটা দেখালাম, পিরামিডের প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট অফিসিয়াল ডিউটি থাকে। There is a stable or regular system by which officials are vested with authority. প্রত্যেকটা ডিউটি থাকে, প্রত্যেকটা কর্তৃত্ব থাকে। মানে আমার একটা নির্দিষ্ট ডিউটি আছে, আমি যদি অফিসার হই আমার আছে ডিউটি, আমার আছে অথরিটি। আমি আমার কাজটা করার জন্য আমার একটা নির্দিষ্ট সীমানা ক্ষেত্র থাকবে, মানে কর্মক্ষেত্র থাকবে। এই কর্মক্ষেত্রে আমাকে কেউ বাধা নিষেধ দিতে পারবে না। ফর এক্সাম্পল 1 2 3, এইখানে আছে হচ্ছে 3 কে একটা ডিউটি দেওয়া হলো যে তুমি এই ডিউটিটা সামলাও। 3 গেল সেই গ্রামে নিজের ডিউটি সামলাতে, দেখা গেল যে সেখানে এ এসে নাক গলাচ্ছে, চলবে না। বা যদি উল্টোটা হয় যে এখানে 1 রয়েছে এখানে 3 রয়েছে, সে এসে দেখা গেল নাক গলছে, চলবে না। তাহলে প্রত্যেকের নিজস্ব ডিউটি থাকবে, সেই ডিউটি অনুযায়ী তাদের ক্ষমতা দেওয়া থাকবে, কর্তৃত্ব দেওয়া থাকবে, সেই কর্তৃত্বের নির্দিষ্ট জায়গা থাকবে, সেই টেরিটরিতে কেউ অন্য কেউ নাক গলাতে পারবে না, এবং সে নিজের টেরিটরির বাইরে গিয়ে কোনো কাজও করতে পারবে না। There are strict and methodical procedures which ensure that officials perform their duties adequately. Okay, the second feature of bureaucracy is that there is a hierarchy of officials. বলেছি একটা পিরামিডের মতো। The management of the bureaucratic offices is carried out through written documents or files. বলেছি the work in the bureaucratic office is highly specialized and staff is trained accordingly. হ্যাঁ, একদম স্পেশালাইজ থাকে। ওই যে বললাম যে এক্সাম দিলো, ক্র্যাক করলো, ইন্টারভিউ দিলো, তারপরেই কি কাজে ঢুকে যায় না, একটা ট্রেনিং হয়, সেই ট্রেনিংটা হবে, সে স্পেশালাইজড হবে, অথবা স্পেশালাইজড হবে বলেই সে হয়তো এক্সামটা ক্র্যাক করতে পারে। তারপর একটা অবশ্যই ট্রেনিং হবে, যখন তাকে কাজটা শেখানো হবে যে তাকে কি কি কাজ করতে হবে, তারপর সে তার জবে অন্তর্ভুক্তি হবে। A fully developed bureaucratic office demands the full working capacity of the staff. In such a case, officials may be compelled to work overtime. পূর্ণ দক্ষতা দিয়ে তাকে, সেই অফিসারটাকে কাজ করতে হবে, সেই বিউরোক্রেটটাকে কাজ করতে হবে, যদি দরকার পড়ে তাহলে তাকে ওভারটাইমও করতে হবে। Characteristics of officials in bureaucracy, তার মানে যে অফিশিয়াল হয় তার মধ্যে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। অফিস ওয়ার্ক ইজ আ ভোকেশন ফর অফিশিয়ালস, they are specially trained for their jobs, their qualifications determine their position or rank in the office. Qualification কি জিনিস? আমি ক্লাস 8 পাস, আমার চাচা বিধায়ক, আমার চাচা বিধায়ক আমাকে গ্রামে বিডিও অফিসে, ডিসিডব্লিউ অফিসার, বিডিও অফিসে আমাকে ডিসিডব্লিউডি অফিসার পোস্টে দেওয়া হলো, চলবে না। আমার কোয়ালিফিকেশন থাকতে হবে, আমাকে পরীক্ষায় বসতে হবে, আমাকে পাশ করতে হবে, আমাকে ইন্টারভিউ দিতে হবে, তারপর আমি হয়তো ডিসিডব্লিউডি অফিসার হতে পারবো। কোয়ালিফিকেশন চাই বস। They are expected to do their work honestly, সততার সাথে কাজ করতে হবে। Their qualifications determine their position or rank in the office. যে আমার যা কোয়ালিফিকেশন হবে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু আমি আমার র‍্যাঙ্ক পাবো। Their official positions also have a bearing on their personal lives. Let us see now, bureaucratic officials enjoy a high status in society. যারা bureaucrats তাদের হচ্ছে সমাজে সম্মান থাকে। Often their jobs carry transfer liabilities. যদি তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে হয়, তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, তোমাকে সেইটা মেনে নিতেই হবে। By this we mean that they may be transferred from one place or department to another, leading or some instability in their professional and personal lives. যে আমি স্বাভাবিক বিষয় যে এক জায়গায় থাকছি আরেক জায়গায় পাঠিয়ে দিল, পার্সোনাল লাইফে একটা ইনস্টেবিলিটি আসবে, কিছু করার নেই। Officials receive salaries not in accordance with productivity but status. The higher their rank, the higher their salaries. They also receive benefits like pension, provident fund, medical and other facilities. Their jobs are considered very secure. বলতে হবে। যাই হোক, officials enjoy good career prospects. They can move from the lower range of the bureaucratic ladder to higher ones if they work in a disciplined manner. খুবই চেনা, বলছে যে তুমি প্রভিডেন্ট ফান্ড পাবে, পেনশন পাবে, তোমার মেডিকেল ফ্যাসিলিটি থাকবে, তোমার একটা স্ট্যাটাস থাকবে,
সমাজে তোমার একটা অন্যরকম স্ট্যাটাস থাকবে, তোমার স্যালারিও তোমার র্যাঙ্ক অনুযায়ী হবে, তোমার যত পোস্ট বাড়বে তোমার তত স্ট্যাটাসও বাড়বে। একদম নিচুতে কেউ জয়েন করে সেই বিউরোক্রেটিক ল্যাডারে আস্তে 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 উপরে যেতে পারবে। আগেই বলেছি এক্সপিরিয়েন্সের দ্বারা, শোহোমের পদ্ধতিতে না। এই হলো বিউরোক্রেসি। কারোর যদি চেনা লাগে তাহলে আমাকে জানিও যে এই বিউরোক্রেটিক মডেলটা চেনা কিনা, কোথায় দেখা যায়, খুব কি চেনা, মানে আমরা যে বিষয়ে পড়াশোনা করছি তার সাথে কি কোনো মিল আছে, জানিও তাহলে আমাকে। তো এই ছিল হচ্ছে ম্যাক্স ওয়েবারের পাওয়ার, অ্যাকশন, অথরিটি, বিউরোক্রেসি। রইল কি বাকি? প্রোটেস্ট্যান্ট এথিক এন্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম আমি রিলিজিয়ানের চ্যাপ্টারে বুঝিয়ে দিয়েছি, তার ভিডিও অলরেডি আপলোড করা আছে। বাকি রইল আমাদের আইডিয়াল টাইপ। আইডিয়াল টাইপ কি? 2 লাইনে শেষ করবো না? 2 লাইন হবে? অঙ্কুশ তো 1 লাইনে বলে, তাই দেখা যাক, চেষ্টা করি। আইডিয়াল টাইপ, আদর্শ নমুনা, ঠিক আছে, দুটো ওয়ার্ড হলো, সেটাই হোক। বলছে যে কোনো কিছুই পারফেক্ট হয় না, কোনো কিছুই পারফেক্ট হয় না, পারফেক্ট হয় না কোনো কিছুই, কিন্তু আমরা প্রতিবার সেই পারফেকশনে যাওয়ার চেষ্টা করি। ফর এক্সাম্পল, মেবি আই এম নট আ আইডিয়াল টিচার, কিন্তু যখনই আমি পড়াবো বা পড়াই আমি চেষ্টা করি একটা টিচারের যে যে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেইগুলো অ্যাটেইন করার। বা তোমরাও যারা কিনা স্টুডেন্ট, তারাও চেষ্টা করো, তারাও কেউ আইডিয়াল স্টুডেন্ট নাও, কিন্তু তারা চেষ্টা করো যে একটা স্টুডেন্টের যে যে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেগুলো অ্যাটেইন করার চেষ্টা করো। ক্যারেক্টারিস্টিক্স গুলো কোথায় লেখা আছে? কোথাও লেখা নেই। এগুলো আমাদের মাইন্ডসেট। যে আমরা মনে করি আসলে যে আমি তো কোনোদিনও ভালো শিক্ষক হতে পারলাম না, আমি তো কোনোদিনও ভালো টিচার হতে পারলাম না, আমি কোনোদিন ভালো স্টুডেন্ট হতে পারলাম না, তাহলে আমার মাথায় নিজস্ব একটা ছক আছে, সেই ছক অনুযায়ী আমরা চলি, দ্যাট ইজ আইডিয়াল টাইপ। তাহলে এর সাথে কোনো মানে কি বলবো, মানে নিরেট যে বস্তু, মানে সেটা কি বলে, রিয়ালিটি, যে আইডিয়াল টাইপের সাথে রিয়ালিটির বা বাস্তবতার কোনো রকম কোনো সম্পর্ক নেই। আমি যদি বাস্তবতায় আইডিয়াল টাইপ খুঁজতে যাই যে কোনটা দেখি আদর্শ নমুনা, কোনটা আদর্শ রূপ, আমি পাবো না, কারণ এটা তো আমার একটা মেন্টাল সেটআপ, সেই সেটআপ অনুযায়ী আমরা চলি। তো যে কোনো ধরনের এরকম, মানে সেটা হাউ টু বি আ গুড বিউরোক্র্যাট, হাউ টু বি আ গুড টিচার, হাউ টু বি আ গুড হিউম্যান বিং, এইগুলো আমাদের নির্দিষ্ট কিছু মেন্টাল সেটআপ থাকে, মাইন্ড সেটআপ থাকে, সেই অনুযায়ী আমরা হওয়ার চেষ্টা করি। আমরা যত সেই আইডিয়াল টাইপের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেগুলো অ্যাটেইন করার চেষ্টা করি, ততটা আমরা আস্তে আস্তে পারফেক্ট হয়ে ওঠার চেষ্টা করি। কোনোদিনও আইডিয়াল টাইপের সব কটা ক্যারেক্টারিস্টিক মাইন্ড সেটআপে রয়েছে তা অ্যাটেইন করা সম্ভব নয়, আমরা শুধুমাত্র চেষ্টাই করি, দ্যাট ইজ আইডিয়াল টাইপ। কি বলছে এখানে আইডিয়াল টাইপসে কি লেখা রয়েছে? টু ম্যাক্স ওয়েবার দ্য টার্ম আইডিয়াল টাইপ হ্যাজ আ ডিস্টিংটিভ মিনিং এন্ড দেয়ার আর সার্টেন আন্ডারলাইং প্রিন্সিপলস পার্টেনিং টু ইটস কনস্ট্রাকশন। যে এর কিছু আন্ডারলাইং মিনিংস থাকে। ওয়েবার ইউজড আইডিয়াল টাইপ ইন আ স্পেসিফিক সেন্স। To him, ideal type is a mental construct, like a model, or the scrutiny and systematic characterization of a concrete situation. Indeed, he used ideal type as a methodological tool to understand and analyze social reality. So, আমরা এখানে একটা নতুন জিনিস জানলাম যে আইডিয়াল টাইপ বা আদর্শ রূপ ছিল ম্যাক্স ওয়েবারের একটা মেথোডোলজিক্যাল টুল, মানে তার যেটা পদ্ধতিবিদ্যা, সেই পদ্ধতিবিদ্যার একটা যন্ত্র, যার মাধ্যমে যে সবকিছুকে মাপার চেষ্টা করতো, যে সোশ্যাল যে রিয়ালিটি আছে সেটাকে মাপার বা ধরার বা বোঝার চেষ্টা করতো সে তার এই নির্দিষ্ট পদ্ধতিবিদ্যার দ্বারা, যার নাম কিনা আইডিয়াল টাইপ। Max Weber was particularly concerned with the problem of objectivity in social sciences. Hence, he used ideal type as a methodological tool that looks at reality objectively. It scrutinizes, classifies, systematizes, and defines social reality without subjective bias. The ideal type has nothing to do with values. Its function as a research tool is for classification and comparison. কি বলতে চাইছে? দুটো নতুন টার্ম দেখলাম আমরা, সাবজেক্টিভ, অবজেক্টিভ। কি জিনিস? ফার্স্টে লিখি অবজেক্টিভ, পাশে লিখি সাবজেক্টিভ। বাংলাটা জানি না, একটা বিষয়গত একটা বস্তুগত। এবার কোনটা বিষয়গত আর কোনটা বস্তুগত ভুলে গেছি। বস্তুগত, বিষয়গত। আবার অনেক জায়গায় লেখা থাকে বিষয়ীগত, যে বিষয়গত বিষয়ীগত।
একটু বাংলাটা দেখে নিতে হবে। আচ্ছা, অবজেক্টিভ সাবজেক্টিভ জিনিসটা কি? অবজেক্ট মানে জানি আমরা বস্তু, ওকে। সাবজেক্ট মানে জানি আমরা বিষয়। Subjective thing is anything which is related to human mind, human image, emotion, human affection, human thinking, human mentality, human behavior, human function. তাহলে মানুষের ক্রিয়াকলাপের সাথে যুক্ত এমন যে কোনো জিনিস তা হলো সাবজেক্টিভ। আর মানুষের ক্রিয়াকলাপের সাথে যুক্ত না বস্তুগত এমন যে কোনো জিনিস অবজেক্টিভ। প্রশ্নটা কেন হলো, কথাগুলো কেন হলো? বলছে যে আমরা যদি যখন কোনো সিচুয়েশনকে ডিল করতে যাই, আমরা না সাবজেক্টিভ ওয়েতে ডিল করি। ফর এক্সাম্পল, আমাকে বললো যে একটা নির্দিষ্ট এরিয়ায় একটা নির্দিষ্ট বস্তিতে গিয়ে স্টাডি করতে। আমি বস্তিতে গেলাম এবং বস্তিতে গিয়ে তুলে ধরলাম যে তারা কতটা কষ্টে আছে, তাদের কত সমস্যা, এটিসি এটিসি এটিসি। কারণ আমি নিজে ছোটবেলা থেকে বস্তিতে বড় হয়েছি। যেহেতু আমি নিজে ছোটবেলা থেকে বস্তিতে বড় হয়েছি, সেই কারণে আমি বস্তিতে গিয়ে বস্তির মানুষের দুঃখ, কষ্ট, সমস্যা সব তুলে ধরলাম। দ্যাট ইজ সাবজেক্টিভ representation of a slum. What should be the objective representation of a specific slum? আমি যদি সেইখানে কালচার অফ পভার্টি তুলে ধরতাম। কালচার অফ পভার্টি মিনস যে কোনো একজন মানুষ, তাকে যতই সুবিধা দেওয়া হোক না কেন, সে সারা জীবন ওই কালচারেই থাকতে চায়। এটা হচ্ছে অস্কার উইলসের একটা থিওরি, যে তিনি দেখিয়েছিলেন যে মানুষ অনেক সুবিধা পেলেও সেই বস্তিতেই থাকে, তার কারণ এটা নিজের সে কালচারের মধ্যে ইনহেরিট করে ফেলে। একটা মানুষকে তুমি যতই শিক্ষিত করার চেষ্টা করো না কেন, সে স্কুল পালিয়ে যাবে। একটা মানুষকে তুমি যতই টাকা পয়সা দিয়ে সাহায্য করার চেষ্টা করো না কেন, সে নেশা করে উড়িয়ে দেবে। আমি ইসলামের এই নির্দিষ্ট দিকগুলো তুললাম না। ইসলামের যে ডোমেস্টিক ভায়োলেন্স, বউকে ধরে মারধর, বাচ্চাকে ধরে মারধর বা উল্টোটা, সেগুলো আমি তুলে ধরলাম না। তাহলে আমি যখন ইসলামের দুঃখ কষ্টের দিকটার পাশাপাশি এই নেগেটিভ দিকগুলো তুলে ধরতাম, বা আসল জিনিসগুলো, নেগেটিভ দিকগুলো না, আসল যে জিনিসগুলো সেটা যদি আমি তুলে ধরতাম, আসলে সত্যি বলে সত্যি কিছু নেই, সেটা আলাদা বিষয়, কিন্তু যেগুলো আমি তুলে ধরার কথা অবজেক্টিভ ভাবে, সেটা যদি তুলে ধরতাম, দ্যাট ইজ মানে এইটা হতো আমার একটা রিসার্চ। তো সায়েন্সে, সোশ্যাল সায়েন্সে, সোশিওলজিতে অবজেক্টিভ রিসার্চের ভীষণই অভাব। আমরা সবসময় সাবজেক্টিভ ওয়েতে, বায়াসড ওয়েতে আমরা বিচার করি যে কোনো কিছু। ফর এক্সাম্পল, হাইড্রোজেন অক্সিজেন মিশে জল তৈরি হয়, এইটা ন্যাচারাল সায়েন্সে সম্ভব। কারণ ন্যাচারাল সায়েন্সে কেউ হাইড্রোজেনের পক্ষে থাকবে না, সে বলবে যে না না, হাইড্রোজেন যতই অক্সিজেনের সাথে মিশুক না কেন, হাইড্রোজেন জল তৈরি করবে না। কারণ ন্যাচারাল সায়েন্স দেখিয়ে দেয়, প্রমাণ করে দেয়। কিন্তু এই যে প্রমাণ করার বিষয়টা, বা পুরো ভ্যালু নিউট্রাল হয়ে কোনো একটা বিষয় সামনে আনার বিষয়, সেটা আমরা সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, এই সাবজেক্টিভ রিপ্রেজেন্টেশনে পারি না। According to Max Weber, ideal type is that specific objective methodology যেটাকে আমরা ব্যবহার করে সোশ্যাল রিয়ালিটির অনেক কাছাকাছি পৌঁছতে পারবো, যাতে আমাদের সোশ্যাল রিসার্চ, সোশ্যাল রিয়ালিটি বুঝতে অনেক সুবিধা হয়। The ideal typical concept will develop our skill in imputation in research. It is not a description of reality, but it aims to give an ambiguous means of expression to such a description. বলেই দিচ্ছে যে এটা রিয়ালিটি না, কিন্তু তার একটা এম থাকে, কোন একটা জিনিসকে ডেসক্রাইব করা। In other words, ideal types are concepts formulated on the basis of facts collected carefully. তাহলে কতগুলো আমি ফ্যাক্ট জোগাড় করছি, সেটার উপর ভিত্তি করে ideal types তৈরি হচ্ছে। And analytically for empirical research, in this sense, ideal types are constructs or concepts which are used as methodological devices or tools in our understanding and analysis of any social problem. যা বললাম সেই কথাগুলোই লেখা রয়েছে, যে বুঝতে সুবিধা করছে। To understand ideal types as used by Max Weber, we explain how ideal types are constructed. কিভাবে আইডিয়াল টাইপ কনস্ট্রাক্ট হচ্ছে সেটা দেখাচ্ছে। আইডিয়াল টাইপস আর নট জেনারেল অর অ্যাভারেজ টাইপস, that is they are not defined by the characteristics common to all phenomena or objects of study. They are formulated on the basis of certain typical traits. নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স, নির্দিষ্ট ট্রেটস এর উপর ভিত্তি করে, ট্রেট মানে বৈশিষ্ট্য, তার উপর ভিত্তি করেই আমরা এই জিনিসটা তৈরি করি। আইডিয়াল টাইপস আর নট আ প্রেজেন্টেশন of total reality, or they do not explain everything, they exhibit partial conception of the whole. যে পুরোটাকে এরা রিপ্রেজেন্ট করে না, পুরোটা যেটা স্পেসিফিক পোর্শন সেটাকে রিপ্রেজেন্ট করে। Ideal types are neither a description of any definite concept of reality nor a hypothesis. Hypothesis মানে আগে থেকে যে আমরা অ্যাজিউম করছি যে এটাই ঠিক, এটাই ভুল, এইসব কিচ্ছু না। এইটা হচ্ছে আমরা নিজেরা যেটা তৈরি, বাট দে ক্যান aid both in description and explanation. ডেসক্রিপ্টও করতে পারে কোনো সিচুয়েশনকে, এক্সপ্লেনও করতে পারে। If descriptive concepts can be used, for instance, in the classification of different sects, and if one wants to apply the distinction in order to analyze the importance of this for the economic activity, then one has to formulate the concept of sect to emphasize the specific components of sectarianism which have been influential in the economic pursuit. The concept then becomes an ideal typical one, meaning that
any descriptive concept can be transformed into an ideal type through abstraction and recombination of certain elements when we wish to explain or analyze rather than the describe a phenomenon. একটা জিনিস মাথায় রেখো, পুরো থিওরি পড়ার সময়, যে কার্ল মার্কস পড়ো, ম্যাক্স ওয়েবার পড়ো, যা খুশি পড়ো না কেন, যা পিডিএফ এ লেখা রয়েছে তা সম্পূর্ণ আমাদের বোঝার জন্য। পিডিএফ এর যত লেখা আছে সেটা ইংলিশ হোক কি বাংলা, সেগুলো আমাদের বোঝার জন্য, যাতে আমরা পুরো বিষয়টা বুঝে যাই। এটা এই কারণে না যে যা লেখা আছে তুলে দিয়ে ছেপে দিয়ে আসি। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যা লেখা আছে সেগুলোকে আত্মস্থ করা, বোঝা, তারপর সেটাকে নিজস্ব প্যাটার্নে, নিজস্ব চার্টের মাধ্যমে পরীক্ষার হলে লিখে দিয়ে আসা। তো এত যে ইতিহাস লেখা আছে, সেই ইতিহাসের মানে একটাই, যে কোনো একটা বিষয়কে আমি আইডিয়াল টাইপ দ্বারা ডেসক্রিপটিভ ওয়েতেও বিশ্লেষণ ব্যাখ্যা করতে পারি, আবার এক্সপ্লেনেশন হিসাবেও ব্যাখ্যা করতে পারি। কিভাবে কোনো একটা আইডিয়াল টাইপে ইউজ করার মাধ্যমে কোনো একটা ডেসক্রিপটিভ বিষয় মূর্ত থেকে বিমূর্ত হয়ে যায় বা বিমূর্ত থেকে মূর্ত হয়। তাহলে এই যে ছোট ছোট যে বিষয়গুলো, সেইগুলো বুঝে নিজের মতো প্যাটার্ন গুলো লিখে দিয়ে আসাই তবেই কিন্তু নাম্বারটা পাওয়া যাবে। ইতিহাস লিখলে সোশিয়োলজিতে নাম্বার পাওয়া যাবে না। The concept then becomes an ideal typical one, meaning that any descriptive concept can be transformed into an ideal type through abstraction and recombination of certain elements when we wish to explain or analyze rather than describe a phenomenon. যে আমরা যখন কোনো কিছুকে এক্সপ্লেন করতে চাইবো, তখন যে কোনো জিনিসই একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াল টাইপ হিসেবে আমরা ধরে সেটাকে এক্সপ্লেন করতে পারবো। In this sense, we can say that ideal types are also related to the analytical conception of causality, though not in deterministic terms. Causality মানে কি, যে কজ এফেক্ট যে রিলেশনশিপ, সেটাকে সাধারণত আমরা কৌশলিটি নাম দিয়ে থাকি। যে বিশ্লেষণ করব, কি বিশ্লেষণ করব, এটার জন্য ওটা হয়, ওটার জন্য এটা হয়, এইভাবেও আমরা আইডিয়াল টাইপকে ব্যাখ্যা করতে পারি। দে অলসো হেল্প ইন রিচিং টু জেনারেল প্রপোজিশনস এন্ড ইন কম্পারেটিভ অ্যানালিসিস। জেনারেল প্রপোজিশন মানে এই সাধারণীকরণ বলবো না, ওটা হচ্ছে জেনারেলাইজেশন। জেনারেল প্রপোজিশন মানে হচ্ছে এমন একটা প্রপোজিশন বা প্রস্তাব, সাধারণ প্রস্তাব, যে প্রস্তাবটা সবার জন্য অ্যাপ্লিকেবল হবে। এন্ড কম্পারেটিভ অ্যানালিসিস, যেমন এটার সাথে ওটা তুলনা করছি, যে এই ভালো টিচার না এই ভালো টিচার। একটা ভালো টিচারের প্রপোজিশন কি, প্রস্তাব কি কি হতে পারে, তার মধ্যে এটা থাকতে হবে, ওটা থাকতে হবে, সেটা থাকতে হবে, এগুলো থাকতে চলবে না, এটা সেটা। তাহলে এইগুলো আমরা কিন্তু একটার সাথে আরেকটা যখন তুলনা করছি, একটা যখন সাধারণ আমি প্রস্তাব দিচ্ছি, এই সবগুলো কিন্তু আইডিয়াল টাইপের উপর তৈরি হয়। Ideal types serve to guide empirical research and are used in systematization of data on historical and social reality. Empirical research কি, নতুন একটা টার্ম শিখলাম আমরা, এম্পিরিক্যাল। এম্পিরিক্যাল মানে কি, অভিজ্ঞতালব্ধ জ্ঞান। যে আমরা আমাদের কতগুলো সেন্স থাকে, 6টা, মানে 5টা লেখা থাকে বইতে, আর আমরা জানি 6 সেন্স। তো আমরা যখন আমাদের 6টা সেন্স অ্যাপ্লাই করে কোনো সমাজ থেকে কিছু দেখবো, বুঝবো, সেই যে নলেজটা, সেই নলেজটাকে বলে এম্পিরিক্যাল নলেজ, এবং সেই যে গবেষণার পদ্ধতি সেটাকে বলে এম্পিরিক্যাল রিসার্চ। তাহলে এই এম্পিরিক্যাল রিসার্চ করতেও আইডিয়াল টাইপ সাহায্য করে। আইডিয়াল টাইপস are not formed out of a nexus or purely conceptual thought but are created. দেখো, তৈরি হয় না, মানে আমরা মানে কোথাও দিয়ে তৈরি হয়ে আছে তা না। Created, modified and shaped through the empirical analysis of concrete problems. মানে এটা আমরা গড়ি, ভাঙি, নতুন ভাবে রিশেপ করি, রিস্ট্রাকচার করি আমাদের যে স্পেসিফিক কনক্রিট প্রবলেম গুলো আছে তার উপর ভিত্তি করে। This in turn increases the precision of that analysis. We can therefore say that ideal types are a methodological device, আবার আগেও বলেছি আবার বলছি, which not only help us in the analysis of empirical questions but also in avoiding obscurity and ambiguity in the concepts used and in increasing the accuracy of our analysis. তাহলে আমরা যে যে ধরনের খেলো ধরনের কনসেপ্টস ব্যবহার করি, সেই কনসেপ্টস এর যে ভুল ভ্রান্তি সেগুলো সরিয়ে রিয়েল প্রবলেম গুলোর কতটা আমরা অ্যাকিউরেট কাছে যেতে পারবো, সেটা হচ্ছে আইডিয়াল টাইপ। যে আমরা যখন কোনো একটা গবেষণা করি, অনেক ভুল ভ্রান্তি সম্পন্ন কনসেপ্টকে নিজেদের রিসার্চের মধ্যে টেনে নিই, সেগুলোকে সরিয়ে দিয়ে আমরা কতটা নির্দিষ্ট রিয়ালিটিকে রিয়ালিটিকে মাথায় রেখেই সেই যে মেন্টাল কিছু আমরা অ্যাবস্ট্রাক্ট নোশন তৈরি করলাম, মানে বিমূর্ত ধারণা তৈরি করছি, যে বিমূর্ত ধারণার উপর ভিত্তি করে আমি সমাজটাকে মাপার চেষ্টা করছি। তাহলে সেই মেথোডোলজিক্যাল টুল টু রিসার্চ ইন আ স্পেসিফিক ওয়ে দ্য সোসাইটি, বা হচ্ছে পুরো গোটা সমাজটার একটা নির্দিষ্ট পার্ট
বা রিয়ালিটিকে আমি যে গবেষণা করছি সেটার একটা মেথোডোলজিক্যাল টুল হচ্ছে আইডিয়াল টাইপ। এটা 2019-এ এসেছিল বলে এটা আমি সবার লাস্টে করালাম এবং অনেক ছোট করে মার্ক করেছি, জাস্ট এটা আমাদের বুঝে রাখতে হবে যে আইদার যদি কখনো রিপিট করে বা অল্প নাম্বারের দিল। রিপিটের চান্সটা খুবই কম আছে, কারণ থটের মধ্যে এতজন পড়ে যে কোনো জিনিস রিপিট হওয়ার চান্স খুবই কম, কারণ অনেকে রয়েছে থটের মধ্যে। তাহলে দেখলাম আজকে আমরা কি কি করলাম, প্রশ্নগুলো আবার দেখে নিই, এবার চেনা লাগবে আশা করি। ফার্স্ট কোশ্চেন, ডিফাইন ফলোইং ওয়েবার আইডিয়াল টাইপস, পড়েছি, ছোট করে পড়েছি কারণ 19-এ এসেছিল। এক্সামিন ওয়েবার্স থিসিস অন, তাহলে দেখো আইডিয়াল টাইপস তো 10 নম্বরের এসেছিল এতদিন, মানে বড়তেও আসেনি। তাহলে কি এবার চান্স আছে বড়তে আসার? আমার মনে হয় না, তার কারণ ম্যাক্স ওয়েবারের এত কিছু রয়েছে, 17-এর পরে 19-এ এলো, 19-এ এসেই একটা জিনিস দিল, আবার রিপিট করবে, এটা মনে হয় না দিতে পারে। তবু আমরা যতটুকু পড়েছি ততটুকু যথেষ্ট, মানে আইডিয়াল টাইপকে এর থেকে বড় করাটা সম্ভব না। তবু যদি কেউ মনে করে যে আইডিয়াল টাইপে সে বড় করে পড়তে চাইবে, এর থেকেও বড় নোটস দেবো, নোটসের কোনো অভাব নেই, জানি। আচ্ছা, প্রোটেস্ট্যান্ট এথিক এন্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম রিলিজিয়ানে পড়িয়ে ফেলেছি, প্রোটেস্ট্যান্ট এথিক পড়িয়ে ফেলেছি, পাওয়ার, এই যে পাওয়ারের কোশ্চেন পেয়েছি, ডিসকাস ম্যাক্স ওয়েবারস ভিউজ অন পাওয়ার পড়িয়েছি, অ্যানালাইজ দ্য থ্রি বেসিক টাইপস অফ লেজিটিমেট অথরিটি অ্যাজ ডিস্টিংগুইশড বাই হিম, তার মানে 20+20। তাহলে এটাও দেখো 20+20, ওপরেরটাও 10+30, প্রোটেস্ট্যান্ট এথিক এন্ড স্পিরিট অফ ক্যাপিটালিজমটাও 20+20, তাহলে প্রত্যেকটা ভেঙে ভেঙে দেয়। তাহলে একটা কোশ্চেনই বিশাল বড় করে পড়তে হবে, আইডিয়াল টাইপটাকে 40 নম্বরে পড়তে হবে, এরকমটা কিন্তু আমার মনে হচ্ছে না। Analyze how Weber differentiated from Marx in explaining social change, Protestant ethics যাকে পড়িয়েছি সে বুঝে যাবে, মানে ধর্মের চ্যাপ্টারে তোমরা বুঝে যাবে। ওয়েবারস থিওরি অফ বিউরোক্রেসি, বিউরোক্রেসিটা বড়তে আসতেই পারে, ওই কারণে আমি বড় লিস্ট দিয়ে দিয়েছি। আর দেখো এই 13-14 পরে সাধারণত প্রত্যেকটা প্রশ্ন না ভেঙে ভেঙে আসা শুরু হয়েছে, ঠিক আছে, যে 14-র আগে প্রশ্নগুলো একটা গোটা গোটা প্রশ্ন দিত, সেটাই লিখতে হচ্ছিল। আচ্ছা, ওয়েবারস থিওরি অফ বিউরোক্রেসি, ম্যাক্স ওয়েবারস ভিউ অন পাওয়ার, অ্যানালাইজ থ্রি বেসিক, ওই একই কোশ্চেন রিপিট, মানে 12টা রিপিট হয়েছিল। সালটা বোঝা যাচ্ছে না, এক সেকেন্ড, 12টা রিপিট হয়েছিল 15-তে, ঠিক আছে। আবার বিউরোক্রেসি না একবারই এসেছে, প্রোটেস্ট্যান্ট এথিক এন্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম 17-19 এক বছর গ্যাপে আবার রিপিট করেছিল। তাহলে রিপিট হয় কিন্তু এক বছর পরে পরে, সেই কারণে আইডিয়াল টাইপ এবং প্রোটেস্ট্যান্ট এথিক আসার চান্সটা কম আছে, তাই আমরা বেশি করে জোর দেব পাওয়ার এবং অথরিটির উপর, পাওয়ার, অথরিটি এবং অ্যাকশনের উপর। তাহলে এই ছিল আমাদের ম্যাক্স ওয়েবার, আশা করি কোনো রকম সমস্যা হবে না। তবু যদি কারো সমস্যা হয় সে আমাকে জানিও। বাংলা নোটস দেওয়া আছে, ইংলিশ নোটস দেওয়া আছে, ভিডিওটা আপলোড করে দিচ্ছি, পুরোটা দেখে নেবে, বুঝে নেবে, পড়ে নেবে। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করে নেবে, এই প্রশ্নগুলো ধরে ধরে নিজের মতো করে একটা উত্তর তৈরি করবে, তাছাড়া তো আমি অ্যাসাইনমেন্টের কোশ্চেন দেবো, সেটা রেডি করবে, পুরো ম্যাক্স ওয়েবার রেডি হয়ে যাবে। এর পরবর্তী যেটা আমরা ঢুকবো সেটা হচ্ছে জর্জ সেলার।